أعوذ بالله بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আর ভালোভাবে পড়াশোনা করার মতো তৌফিক দান করুক। আমি আলোচনা করব 299 ধারা থেকে 338 ক ধারা পর্যন্ত আমাদের রিভিশন। তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ নতুন ধারা আলোচনা করব। 299 অপরাধজনক নরহত্যা। এই যে ধারাগুলা এতবার রিভিশন করা হয়, আমার তো মনে হয় যেগুলা মুখস্থই না, একদম ঠোঁটস্থ হওয়ার কথা। যদিও দু একটা ধারা একটু 19-20 হইতে পারে, যেমন আমারও হয়, মানুষ তো ভুলে যায়, স্বাভাবিক। দু একটা ধারা 19-20 হতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু ঠোঁটস্থ মুখস্থ ঠোঁটস্থ হওয়ার কথা যেভাবে রিভিশন করা হয়। 299 ধারায় বিপজ্জনক নরহত্যা, 300 ধারায় খুন বা মার্ডার, 301 ধারায় অন্য ব্যক্তি, 302 ধারায় খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পর যদি আবার নতুন করে খুন করে তাহলে 303 ধারায় শাস্তি, 304 ধারায় অপরাধজনক নরহত্যা, 304-ক অবহেলাপূর্ণ আচরণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে তার শাস্তি, 304-ক। 304-খ-তে যানবাহন চালানোর মাধ্যমে মৃত্যু ঘটানো, 305 শিশু, পাগল বা অপ্রতিষ্ঠ ব্যক্তি বা নেশাগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যা যদি সহায়তা করা হয়, 306 যে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা, 307 খুনের উদ্যোগ করা বা খুনের চেষ্টা করার শাস্তি, 308 অপরাধজনক নরহত্যা করার চেষ্টার শাস্তি বা অপরাধজনক নরহত্যার উদ্যোগ গ্রহণের শাস্তি, 309 আপনি আত্মহত্যা করতে গেলেন কিন্তু আত্মহত্যা আপনি সফল হতে পারলেন না, সেক্ষেত্রে আপনার অপরাধ, অর্থাৎ আপনি মরতে যা যদি না মরেন তাহলে আপনার অপরাধ হবে, 309। 310 ঠগ, 311 ঠগের শাস্তি, 312 ধারা থেকে 318 ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত বা শিশু সংক্রান্ত বা শিশুকে গোপন করা সংক্রান্ত অথবা শিশুকে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করা সংক্রান্ত যেগুলো অপরাধ। 312 ধারায় বলা হয়েছে নারীর সম্মতি সহকারে যদি গর্ভপাত করানো হয়, যদি ভ্রূণ হয় তাহলে এক ধরনের অপরাধ, আর যদি শিশুর চলাচল বা শিশুর বিচলন বা শিশুকে যদি করা যায় সেক্ষেত্রে আরেকটা অপরাধ। তো 13-তে বলা হয়েছে নারীর অনুমতি ব্যতীত, 314 ধারায় নারীর মৃত্যু, 315 ধারায় শিশুকে যদি ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয় অথবা শিশুকে যদি এমন ভাবে আঘাত করা হয় যে যাতে শিশু কি হয়, জন্মের পর মৃত্যু ঘটে বা মারা যায়, অথবা মৃত অবস্থায় যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে 315 ধারায় অপরাধ। 317 ধারায় বলছে যদি পিতামাতা অথবা অভিভাবক অথবা তত্ত্বাবধায়ক যে ব্যক্তি থাকবেন সেই ব্যক্তি যদি শিশুকে পরিত্যাগ করে বা বর্জন করে তাহলে অপরাধ, 317 ধারায়। এখন 317 ধারা অনুযায়ী যদি কখনো প্রশ্ন, খ নামক একজন ব্যক্তি তার ছেলে খ নামক একজন ছেলেকে, সে কি করছে, 12 বছর কম বয়স্ক একজন ছেলেকে সে কি করেছে, পরিত্যাগ করছে বা বর্জন করছে, এখানে কয়ের অপরাধ কি? তাহলে আপনি যদি বুঝতে যদি না পারেন যে এখানে বর্জন সংক্রান্ত বা পরিত্যাগ সংক্রান্ত বা কোথাও ফেলে রেখে এসছে, যদি বলা হয় যে তার বাড়ি হলো জামালপুর, সে ফেলে রেখে এসছে মনে করেন নীলফামারী বা সদরঘাট, তাহলে সেক্ষেত্রে তার এটা কি, বর্জন করা বা পরিত্যাগ করা বা কোথাও যদি ফেলে রাখা হয় সেই সংক্রান্ত অপরাধ, অর্থাৎ 317 ধারার অপরাধ। 318 ধারায় বলা হয়েছে যদি কোনো মৃতদেহ গোপন ব্যবস্থার মাধ্যমে যদি জন্ম গোপন করার চেষ্টা করা হয় তাহলে অপরাধ, 318 ধারায়। 319 সাধারণ আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দানের শাস্তি, 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি, 323 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর সাধারণ আঘাত, 321 আর 322 স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের সংজ্ঞা, আর 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সংজ্ঞা, 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, 324 মারাত্মক অস্ত্র সহকারে স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি, সাধারণ আঘাত দানের শাস্তি। 325-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি, 326 মারাত্মক অস্ত্র সহকারে গুরুতর আঘাত দানের শাস্তি, 326। 326-এর কতে বলা হয়েছে দুটি চোখ যদি কোনো ভাবে যদি করা হয় বা শক্তি যদি রহিত করা হয় অথবা এসিড দ্বারা নিক্ষেপ করে যদি চোখ যদি নষ্ট করা হয় তাহলে অপরাধ, 326-এর এছাড়াও যদি মস্তক মানে মাথা অথবা মুখমণ্ডল যদি এসিড দ্বারা যদি বিকৃত করা হয় অথবা নষ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ কত, 326-এর কি দ্বারা, এসিড দ্বারা, এসিড দ্বারা অথবা দুটি চোখ উপড়া ফেলা বা দুটি চোখ নষ্ট করা বা দুটি চোখের দৃষ্টিশক্তি নষ্টকরণ বা রহিত করার ক্ষেত্রে অপরাধ, 326-এর। 328 মলমপাটি, 330 সরকারি কর্মচারীর অপরাধ, 331 সরকারি কর্মচারী কর্তৃক গুরুতর অপরাধ, 332 সাধারণ জনগণ কর্তৃক সরকারি কর্মচারীকে সাধারণ আঘাত,
33 গুরুতর আঘাত। 334 উত্তেজনা বশবর্তী হয়ে যদি কোনো ব্যক্তি আপনার আঘাত দান করেন, সাধারণ আঘাত দান করেন, অপরাধ 334। এই ধরনের অপরাধের কথা বলা হয়েছে সাধারণ আঘাত। আঘাতের ক্ষেত্রে যদি আপনি সাধারণ আঘাত দানের পর যে অপরাধটা হবে, আর উত্তেজনায় বশবর্তী হয়ে যদি কোনো আঘাত করেন, তাহলে অপরাধটা আপনার একটু কম হবে। আপনি এখানে কস দেখাতে পারবেন, অজুহাত দেখাতে পারবেন যে আমি উত্তেজনা বশবর্তী হয়েছিলাম, সেই কারণে আঘাত করছি, আঘাতের ফলে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। গুরুতর আঘাত হয় তাহলে 335। 338-এর ক ধারায় বলা হয়েছে কি, মোটরযান চালিয়ে যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দান করা হয়, তাহলে সেক্ষেত্রে অপরাধ 338 ক। 338। হুম। তাহলে এক ধারা থেকে 338 ধারা পর্যন্ত ধারা বুঝতে কোনো সমস্যা আছে? আজকের নতুন পড়া, অবৈধ বাধা, অবৈধ বাধা, অবৈধ অবরোধ, অবৈধ বাধা সংক্রান্ত শাস্তি, অবৈধ অবরোধ সংক্রান্ত শাস্তি বা অবৈধ অবরোধ সংক্রান্ত বিভিন্ন অপরাধ, এই বিষয়ে আজকের আলোচনা। তাহলে ধারা 339, অবৈধ বাধা বা অবৈধ বাধা দান। এখন বাধা জিনিসটা কি? বাধা কি? বাধা জিনিসটা হলো যে সময় বা যে স্থানে আপনি গমন করতে পারেন। প্রথম কথা বলি, আমি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, বা বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারেন। কি করতে পারেন? প্রবেশ করতে পারেন বা যাতায়াত করতে পারেন। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কি করা যায় না, এগুলা যাতায়াত করা যায় না বা কোনো স্থানে প্রবেশ করা যায় না। যেমন আমরা পড়ছিলাম দণ্ডবিধি আইনের 100 কত ধারায়, 100 না, 269, 270 ধারায় আমরা পড়ছিলাম যে সংক্রামক রোগ যদি হয়, তাহলে সরকার কর্তৃক বা আইনের মাধ্যমে কি করা হয়, আমাকে চলাচলে বাধাগ্রস্ত করা হয়, যে আপনি ঘরের বাইরে যেতে পারবেন না। এক ধরনের বাধা দান। কিন্তু এই বাধা দানের ক্ষেত্রে অপরাধ হয় না। আপনাকে নির্দিষ্ট একটা জায়গার বাইরে কি করতে দেওয়া হয় না, নিষেধ করা হয়। অথবা সরকার কর্তৃক, যেমন কিছু কিছু ক্ষেত্র আছে, মানুষ জানতে যদি বলেছে। বা যে এলাকার মানুষ আমার সংক্রামক, ডিউটি ধরো ডাক্তার আছে। মনে করেন কোনো একটা এলাকায় মানুষ কি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আছে, এখন সরকার ঘোষণা করতে পারে বা ওই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ঘোষণা করতে পারে যে এই এলাকায় সংক্রামক ব্যাধিতে আক্রান্ত, এই এলাকায় কোনো ব্যক্তি কি করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। অথবা সংরক্ষিত কিছু এলাকা থাকে, যেমন দুর্গ, পুরাকীর্তি, অথবা মনে করেন যে বড় বড় কিছু যদি দুর্গ থাকে বা আপনার সংরক্ষণ জাতীয় যদি কোনো কিছু থাকে, সেগুলো জায়গায় যদি সরকার কর্তৃক অথবা আইন দ্বারা যদি সেখানে যাতায়াত অথবা প্রবেশ যদি নিষেধ করা হয়, সেক্ষেত্রে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এইগুলা ক্ষেত্রে কি হবে না, এগুলা ক্ষেত্রে প্রবেশে বাধা দান অথবা যাতায়াতে বাধা দান বা অথবা অবৈধ বাধা দান, অবৈধ অবরোধ যদি হয়, সেক্ষেত্রে কি এগুলা অপরাধ হবে না। কারণ এগুলা আইন দ্বারা কি করা হয়েছে, আইন দ্বারা এগুলা যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। যে আপনার নিজের সংক্রামক রোগ আছে, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন না। আপনি যদি যান, আপনার মাধ্যমে কি হবে, সংক্রামক ব্যাধি অপরের মাধ্যমে কি হবে, আপনার ছড়ায় যাবে, অপরের কাছে ছড়ায় যাবে, সেই জন্য আপনি যাইতে পারবেন না। অথবা কোনো একটা নির্দিষ্ট এলাকায় কি হয়েছে, সংক্রামক ব্যাধি হয়েছে, আপনি কি করতে পারবেন না, আপনি সেই এলাকায় প্রবেশ করতে পারবেন না। এটা সরকার বা রাষ্ট্র অথবা আইন দ্বারা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। অথবা যদি দেখা যায় যে কোনো এলাকায় দুষ্কৃত অপরাধী থাকে বা অপরাধীর কি মনে করেন যে চলাচল থাকে, অথবা দেখা যায় কিছু কিছু বাংলাদেশে কয়দিন আগেও একটা নিউজে খবর দেখলাম যে কোনো একটা জায়গায় বা কোনো একটা এলাকায় রাস্তা দিয়ে কি সন্ধ্যার পরে মানুষ যাতায়াত করতে সাহস পায় না, ভয় পায়। তার মানে ওই এলাকা দিয়ে আপনি ওই সময় যাতায়াত করার প্রয়োজন নাই, যদি সরকার বলে বা রাষ্ট্র বলে অথবা আইন দ্বারা যদি আপনার নিষেধ করে দেয় যে আপনারা এই এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে যাতায়াত করার দরকার নাই, তাহলে নির্দিষ্ট একটা সময় কি করলো, যে সন্ধ্যার পরে আপনার এই এলাকা দিয়ে যাতায়াত করার প্রয়োজন নাই। এটা যদি আইন দ্বারা যদি কি করা হয়, মানে বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ,
আমি যে জায়গায় যাইতে বাধ্য, যে কোনো সময় যাইতে বাধ্য, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আমি যাইতে পারি, চলাচল করতে পারি। এই চলাচল করার ক্ষেত্রে যদি আপনি আমার চলাচলে যদি বাধা দান করেন, বা আপনি আমার চলাচলের ক্ষেত্রে যদি কি করেন, আপনি আমার চলাচলের ক্ষেত্রে যদি কোনো অন্তরায় সৃষ্টি করেন বা চলার পথে যদি কোনো অন্তরায় সৃষ্টি করেন, তাহলে আপনি কি করতেছেন, আমাকে বাধা দিতেছেন। কিন্তু এই বাধা যদি অবৈধ যদি হয়, তাহলে সেটা অবৈধ বাধা দান হবে। এখন অবৈধ বাধা দান কখন হবে, এখন সে বিষয়টা আমরা একটু আলোচনা করি। অবৈধ বাধা ধারা 339। ধারা 339, ধারা 339 বলা বলা হয়েছে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার যেদিকে গমন করার জন্য বা চলাচল করার জন্য অধিকার আছে, অর্থাৎ অধিকার অধিকার সংক্রান্ত একটা বিষয় বলা আছে, মনে করেন পরে এটা পরে বলি। যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যে পথে চলাচলের তার অধিকার আছে, অথবা যেদিকে গমন করার জন্য তার অধিকার আছে, সেই দিকে গমনে যদি তাকে নিরুৎসাহিত করেন, অথবা তার গমনে যদি সে কি করেন, বাধার সৃষ্টি করেন, অথবা গমনে যদি কি করেন, অন্তরায় সৃষ্টি করেন, এবং সে যদি স্বেচ্ছাকৃতভাবে এই ব্যক্তিকে বাধা দান করেন, তাহলে সে অবৈধভাবে বাধা দান করেছে বলে গণ্য হবে। ধারা 339। ধারা 339, 339 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, যে ব্যক্তি যে কোনো দিকে চলাচল করতে পারে, অথবা যে কোনো দিকে গমন করতে পারে, বা গমন করার অধিকার বা চলাচল করার অধিকার তার আছে, কিন্তু সেই চলাচলের ক্ষেত্রে বা গমনের ক্ষেত্রে যদি আপনি বাধার সৃষ্টি করেন, অথবা যদি অন্তরায় সৃষ্টি করেন, বা আপনি ওই ব্যক্তিকে চলাচলের ক্ষেত্রে বা গমনের ক্ষেত্রে যদি নিরস্ত করেন, অথবা স্বেচ্ছাকৃতভাবে যদি তাকে বাধা দান করেন, তাহলে আপনি অবৈধভাবে বাধা দান করেছেন বলে গণ্য হবে। ধারা 339। ধারা 339, অর্থাৎ এখানে মনে করেন ক নামক একজন ব্যক্তি একটি রাস্তায় কি করে, বাধার সৃষ্টি করে। যে রাস্তা দিয়ে জ নামক একজন ব্যক্তি চলাচলরত অবস্থায় ছিল, এখন ক এর বাধার ফলে জ নামক ব্যক্তি চলাচল করতে পারতেছে না। সেক্ষেত্রে কি করছে, এখানে ক জ নামক ব্যক্তিকে অবৈধ বাধা দান করেছে বলে গণ্য হবে। ধারা 339। ধারা 339। 339 ধারায় আরেকটা বিষয় বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ 36। সংবিধানের 36 অনুচ্ছেদে বলা হয়েছে, মানুষ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভূখণ্ডের যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো ভাবে সে চলাচল করতে পারবে বা গমনাগমন করতে পারবে। এটা বাংলাদেশের মানুষের একটা মৌলিক নাগরিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তার একটা মৌলিক অধিকার। এটা কোথায় বলা আছে, সংবিধানের 36 অনুচ্ছেদে এইটা বলা আছে। এখন যেহেতু এটা আপনার মৌলিক অধিকার, আপনার আমার প্রত্যেকেরই মৌলিক অধিকার, এখন এই মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বাধার সৃষ্টি করে, এবং সেই বাধা যদি ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে যদি বাধা দান করে, তাহলে সেই ব্যক্তি অবৈধ বাধা দান করেছেন বলে গণ্য হবে। ধারা 339, অর্থাৎ আমি আপনি যে রাস্তা দিয়ে চলাচল করতে পারি বা গমনাগমন করতে পারি, কোনো ব্যক্তি যদি সেই রাস্তায় যদি বাধার সৃষ্টি করে, যে বাধার ফলে আমি যদি ওই রাস্তায় চলাচল করতে না পারি, বা আমি যদি নিরাশ হয়ে যদি ফিরে যাই, অথবা আমার চলাচলে যদি বাধার সৃষ্টি করে বা অন্তরায় যদি সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অবশ্যই অবৈধ বাধা দান করেছে বলে গণ্য হবে। ধারা 339। ধারা 339। তাহলে 339 ধারা কি বোঝা গেল, না বুঝতে কোনো সমস্যা আছে? বুঝে গেছি স্যার। 339 এটা হুম। কখন অপরাধ হবে? আপনি যদি শুধু এমনি বাধা দেন, আপনার যে কোনো কাজই আপনার কি হবে না, অপরাধ হবে না, যদি অপরাধমূলক যদি আপনার অভিপ্রায় যদি না থাকে, উদ্দেশ্য যদি না থাকে। যেমন দণ্ডবিধির 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত যে ব্যতিক্রমগুলো যে বলা আছে, সেখানে তো অপরাধ করার মতো কোনো অভিপ্রায় বা উদ্দেশ্য থাকে না। মানে উপকার করারই কথা, কিন্তু উপকারার্থে কি হয়, ক্ষতি হয়। এই ক্ষেত্রে কি হয় না, অপরাধ হয় না। সেই জন্য অপরাধ করার ক্ষেত্রে অবশ্যই মন মানসিকতা অপরাধ করার জন্য থাকতে হবে, যে আমি অপরাধ করব, আমি ওকে আঘাত করব, আমি ওকে মারবো, আমি ওকে বাধার সৃষ্টি করব। এখন এমনি যদি বাধা দেন, সেটা কি হবে না, অপরাধ হবে না। কিন্তু বাধা যদি আপনি
স্বেচ্ছাকৃতভাবে যদি অপরাধ করার জন্য দেন তাহলে সেটা অবশ্যই বাধা, অবৈধ বাধা হিসেবে গণ্য হবে। এখন মনে করেন এটা আমরা যে ওই সমাবেশ নিয়ে একটু বলি, যে শাহবাগে এখন প্রচুর পরিমাণে সমাবেশ হয়। আমরা সাধারণত জানি কি করে অবরোধ, আমরা অবরোধ নামে জানি। আপনারা কি নামে জানেন যে শাহবাগের রাস্তা কি করছে, অবরোধ করে রাখছে? অবরোধ করে রাখছে। একটা অবরোধটা কি জানেন? 340 ধারায় অবরোধটা হলো, এখন আমরা একটু অবরোধটা একটু আলোচনা করি, ধারা 340। এটা কি কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাহিরে গমনে কি করে, বাধা দান করে বা অন্তরায় সৃষ্টি করে, সেই ব্যক্তি অবৈধভাবে বাধা দান করেছে বলে গণ্য হবে। সেই ব্যক্তি ওই ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে বলে গণ্য হবে। ধারা 340। ধারা 340। 340 ধারার মূল বিষয় হলো অবৈধ অবরোধ। অবরোধটা কখন হবে? এই যে একটা রুম, আমি একটা রুমের ভিতরে বসে আছি, এই রুমের বাইরে যদি আমি যাইতে না পারি, আমি রুমের বাইরে যদি যাইতে না পারি, রুমের ভিতরে যদি আমাকে আটকায় রাখে, রুমের দরজা যদি তালা মেরা রাখে, বা রুমের বাইরে যদি 8-10 জন মনে করেন যে বন্দুকধারী মানুষকে রাখে, রেখা যদি আমাকে বলে যে তুমি যদি বাইরে বের হও, তাহলে তুমি বাইরে বের হওয়ার সাথে সাথে আমার 10 জন লোক আছে তোমাকে গুলি করে মেরে ফেলবে, তোমার বাইরে বের হওয়ার দরকার নেই, তুমি রুমের ভিতরে বসে থাকো। এই নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে বা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে যদি আপনাকে কি করে রাখে, এটা প্রাচীরে বেষ্টিত হতে হবে বা সীমাবদ্ধ একটা এলাকা হতে হবে। এই নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার ভিতরে যদি আপনাকে কি করে, আটকিয়ে যদি রাখে, বা আপনাকে যদি গমনে বা চলাচলে যদি বাধার সৃষ্টি করে, তাহলে অবশ্যই এটা হবে কি, অবৈধ অবরোধ। তাহলে আমাদের শাহবাগে যে মোড়ে যে সবাই যে ওইখানে যে সমাবেশ করে, জনসমাবেশ করে, যাই করুক না কেন, মিছিল মিটিং করুক না কেন, সেটা কি অবরোধ হবে না অবৈধ বাধা হবে? আমি শাহবাগ মোড়ের এই পাশ থেকে আমি ওই পাশে যাইতে পারতেছি না, এটা নির্দিষ্ট কোনো গণ্ডির এলাকা না, নির্দিষ্ট সীমাবদ্ধ বা নির্দিষ্ট কোনো একটা এলাকা না। আমি কি এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাইতে পারতেছি না, এটা অবৈধ বাধা হবে। আসলে আমাদের আগের থেকে বলতে বলতে যে এখানে অবরোধ করে রাখছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের এই দিক দিয়ে যেতে হবে। অবরোধটা অবশ্যই নির্দিষ্ট একটা ঘরের ভিতরে হতে হবে, নির্দিষ্ট একটা পাশের বেষ্টিত স্থান হতে হবে, নির্দিষ্ট একটা সীমাবদ্ধ এলাকা হতে হবে, যে এলাকার ভিতরে আপনাকে কি করা যাবে, আটকে রাখা যাবে। এখন আপনাকে যদি মাঠের ভিতরে যদি ছেড়ে দেয়, কোন একটা মাঠের ভিতরে যদি ছেড়ে দেয় যদি বলে যে তোমাকে এখানে আবদ্ধ করে রাখলাম, তোমাকে এখানে আটকে রাখলাম, তুমি এই মাঠের বাইরে যাইতে পারবে না। এখন মাঠ তো খোলামেলা জায়গা, এখন আমি মাঠের ওই কিনারায় যা বসে থাকলাম, এখন দেখা গেল যে আপনি এই কিনারাতে বের হয়ে চলে গেলেন, আপনার যাওয়ার রাস্তা আছে, আপনি যাইতে পারবেন। আপনার একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তাতে আপনি যাইতে পারবেন, সেটার ক্ষেত্রে আপনার কি হবে না, অবরোধ হবে না। অবরোধ হতে গেলে অবশ্যই নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা হতে হবে, যে এলাকার বাইরে আপনি যাইতে পারবেন না। তাহলে অবৈধ বাধাদান বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার চলাচলের ক্ষেত্রে বা গমনাগমনের ক্ষেত্রে, যেদিকে তার চলাচল বা গমনাগমনের অধিকার আছে, কিন্তু সে গমনাগমনে যদি বাধা দান করে অথবা স্বেচ্ছাকৃতভাবে যদি বাধার সৃষ্টি করে বা অন্তরায় সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি অবৈধ বাধা দান করেছে বলে গণ্য হবে। অর্থাৎ শাহবাগের এই রাস্তার মোড় পর্যন্ত আপনি গেছেন, কিন্তু রাস্তার ওই পাশে আর আপনি যাইতে পারতেছেন না, কিন্তু ঘুরে আপনি অন্য দিক দিয়ে আপনি যাইতে পারবেন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে অবৈধ বাধা দান। আর এইটা যদি আপনার কোনো কক্ষের ভিতরে হয়, কক্ষের ভিতরে যদি আপনাকে আটকায়, যদি বাইরে থেকে যদি আপনাকে তালা মেরে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো জায়গায় আপনি বের হতে পারবেন না, এটা হলো অবৈধ অবরোধ। বৈধ অবরোধ নির্দিষ্ট একটা সীমানার ভিতরে বা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ এলাকার ভিতরে, সীমাবদ্ধ এলাকা, এই যে রুম একটা আপনার 800 স্কোয়ার ফিট বা 900, 1200, 1400, 1300 স্কোয়ার ফিট, এর বাইরে আপনি যাইতে পারবেন, এটা সীমাবদ্ধ একটা এলাকা, এটা নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা। কিন্তু আপনার রাস্তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা নাই, রাস্তা শুরু হয়েছে তার শেষ মাথা পর্যন্ত কি সম্পূর্ণ ধরেই রাস্তার এলাকা। কথা বোঝা গেল? ক্লিয়ার না বুঝতে কোনো সমস্যা আছে? বুঝা গেছে স্যার। অবৈধ অবরোধে যে কোনো নির্দিষ্ট বিশিষ্ট জায়গা হতে হবে আর কি। নির্দিষ্ট একটা জায়গা, জায়গা বলতে জায়গা না, সীমাবদ্ধ একটা জায়গার সীমাবদ্ধ। ভিতরে, নির্দিষ্ট সীমাবদ্ধ একটা এলাকা, নির্দিষ্ট সীমাবদ্ধ একটা জায়গা, আপনি যেটাই বলেন না কেন, এটা সীমাবদ্ধ হতে হবে, সীমা থাকতে হবে, সীমাবদ্ধ জায়গা হতে হবে। আপনার একটা মাঠ, মাঠের তো সীমা নাই,
আপনার মাঠের বাইরে তো পর্যাপ্ত জায়গা আছে, সেখান দিয়ে সে যাইতে পারবে, চলাচল করতে পারবে, গমনাগমন আছে। এটা শুধু চারপাশেই ঘুরতে হবে, এর বাইরে বের হতে পারবে না। কিন্তু আপনি রুমের ভিতরে আটকায় রাখলেন, আটকায় রাখার পর আপনি বললেন যে বাইরে আমার 10 জন লোক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বাইরে বের হও, তাহলে তাকে মাইরা ফেলা হবে। এটাও কি, এটাও এলাকার ভিতরে তাকে, সে কি হবে না, অবশ্যই বের হবে না, কারণ সে যদি বের হয় সে মারা যাবে। তাকে ভয়ভীতির মাধ্যমে যদি নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ এলাকার ভিতরে বা সীমাবদ্ধ কোনো জায়গার ভিতরে যদি কি করা হয়, তাকে আটক রাখা হয়, তাহলে তো সেটা কি হবে, অবশ্যই অবরোধ, অবৈধ অবরোধ বলে গণ্য হবে। ধারা 340। একটু উদাহরণ দেখি। ক, জকে একটি প্রাচীর বেষ্টিত স্থানে গমন করতে বাধ্য করে। কি করে? মনে করেন ক নামক একজন ব্যক্তি জ নামক একজন ব্যক্তিকে প্রাচীর বেষ্টিত কোন স্থানে, প্রাচীর বেষ্টিত বলতে কোনো ঘর হতে পারে, কোনো বাড়ি হতে পারে, কোনো দালান হতে পারে, এরকম কোনো জায়গায় যাওয়ার জন্য তাকে বাধ্য করে। জ কে উহার মধ্যে তালাবদ্ধ করিয়া রাখে। জ যখন ওই প্রাচীর বেষ্টিত স্থানে যায়, অর্থাৎ ওই ঘরে যায় অথবা দালানে যায় বা বিল্ডিং এ যায়, যখনই সে প্রবেশ করে, প্রবেশ করার পর ক কি করে, ক নামক ব্যক্তি জকে ওই রুমের ভিতরে বা প্রাচীর বেষ্টিত স্থানে কি করে, তালা মেরে রাখে। অতএব উক্ত প্রাচীর বেষ্টিত সীমারেখার বাহিরে যে কোনো দিকে গমনে বাধাপ্রাপ্ত হয়। কেন? কারণ চারদিকে যখন দেওয়াল থাকবে, উপরে যখন ছাদ থাকবে, তখন জ কি করতে পারবে না, রুমের বাইরে বাইর হতে পারবে না। এখানে ক জকে অবৈধভাবে রেখেছে বলে গণ্য হবে। ধারা 340। আরেকটা উদাহরণ দেখি। ক একটি দালানের বহির্দ্বারে কতগুলি আগ্নেয়াস্ত্রধারী লোক মোতায়েন করে এবং জকে বলে দেয়, জ উক্ত দালান ত্যাগ করলে বা ত্যাগ করার উপক্রম করলে তাহারা জকে গুলি করবে। অর্থাৎ অস্ত্রধারী যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলা জকে কি করবে, গুলি করে দেবে। এখন ক জকে অবৈধভাবে অবরোধ করেছে বলে গণ্য হবে। এখন উদাহরণের মাধ্যমে কি অবৈধ অবরোধ বোঝা গেল? বুঝা গেছে স্যার। এটা ধারা 340, অবৈধ অবরোধ। অবরোধ। অবৈধ বাধা দান অর্থাৎ আপনার রাস্তায় চলাচলের অধিকার আছে, বা এক স্থান হতে, আপনার এক অন্য স্থান হতে অন্য স্থান, রাস্তার মাধ্যমে হোক, আপনার নৌকায় হোক, আপনার পানিপথ যদি হয় অবশ্যই নৌকা হবে, অবশ্যই জাহাজ হবে, অবশ্যই লঞ্চ হবে, স্টিমার হবে। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে যদি যাইতে যদি না দেয়, তাহলে সেটা হবে অবৈধ বাধা দান। অবৈধ বাধা দান। আর কোনো কক্ষ, কোনো ঘর, কোনো প্রাচীর বেষ্টিত স্থান বা কোনো সীমাবদ্ধ এলাকা বা কোনো সীমাবদ্ধ জায়গায় যদি আপনাকে যদি বাধ্য করে রাখে বা বাধা দান করে যদি রাখে, তাহলে সেটা হবে অবশ্যই কি, অবরোধ। অবৈধ অবরোধ। 340। ধারা 341। ধারা 341। ধারা 339, অবৈধ বাধা। বাধা দান। অবৈধ বাধা, একই কথা, যেটা অবৈধ বাধা সেটা অবৈধ বাধা দান। 339। আর 341, অবৈধ বাধা দানের শাস্তি। অবৈধ বাধা দানের শাস্তি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাধা দান করে, তাহলে সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এখানে দণ্ড কি, দণ্ড মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। শুধু মনে রাখবেন 339 ধারায় অবৈধ বাধা দানের সঙ্গে, আর শাস্তি 341 ধারায়। 340 ধারায় অবৈধ অবরোধ, আর 342 ধারায় অবৈধ অবরোধের শাস্তি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখে, তাহলে তিনি 342 ধারায় শাস্তি ভোগ করবেন। এখন 342 ধারায় বলা হয়েছে এখন অবৈধ অবরোধ, আপনার অবৈধ বাধা দান, এর কোনো সময়সীমা নাই। এখন আমি একটা রাস্তা দিয়ে যাব, যাওয়ার সময় এনামুল ভাই আমাকে বলতেছে আপনি এই রাস্তা দিয়ে যাইতে পারবেন না, আপনি চলে যান। আমি কি করলাম, আমি চলে আসলাম, আমার যাওয়ার মতো, আমার চলে আসার মতো, ব্যাক করার মতো সময় আছে, জায়গা আছে, আমি কি করলাম, ব্যাক করে বাড়ি চলে আসলাম। এখন আপনাকে যদি অবৈধভাবে কোনো স্থানে যদি আটকে রাখা হয়, বা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সীমাবদ্ধ কোনো জায়গায় যদি আটকে যদি রাখা হয়, আপনার বের হওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আছে? আপনি বের হইতে পারবেন না। আপনাকে একটা গণ্ডির ভিতরে যখন আবদ্ধ করে রাখা হবে, বা আপনাকে নির্দিষ্ট কোনো কক্ষে প্রাচীর বেষ্টিত কোনো স্থানে বা সীমাবদ্ধ কোনো এলাকা বা জায়গায় যখন আপনাকে অবৈধ অবরোধ করে রাখা হবে, আপনি বের হতে পারবেন না যতক্ষণ না
যে ব্যক্তি আপনাকে অবরোধ করে রাখছে সে ব্যক্তি যদি আপনাকে ছেড়ে দেয়, তাহলে অবৈধ অবরোধটা আপনার কখন হবে? অবৈধ অবরোধ তখনই হবে যতক্ষণ পর্যন্ত আপনি বের হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত অবৈধ অবরোধ হবে। এই অবৈধ অবরোধের আবার দিন আছে, 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন। যদি কোনো ব্যক্তি 1 থেকে 2 দিন পর্যন্ত সময় নিয়ে, একদিন অবশ্যই 24 ঘন্টা হবে মনে রাখবেন। যদি কখনো এমসিকিউ হয় যে অবৈধ অবরোধের ক্ষেত্রে একদিন সমান কতক্ষণ সময়, অবশ্যই 24 ঘন্টায় হতে হবে। যখন থেকে অবরোধ, আর এই অবরোধটা কখন সৃষ্টি হবে? যখন থেকে অবরোধ করে রাখা হবে তখন থেকে সময় সৃষ্টি হবে, সময় তখন থেকে গণনা করতে হবে। অবৈধ অবরোধ যদি দুপুর 1টায় শুরু হয়, তাহলে পরের দিন দুপুর 1টার দিকে অবৈধ অবরোধ একদিন হবে, 24 ঘন্টায় অবৈধ অবরোধ একদিন হবে। আর অবৈধ অবরোধটা শুরু হবে যখন থেকে অবৈধ অবরোধ এই কার্যক্রম শুরু হবে, তখন থেকে এই সময় গণনা শুরু হবে। ধারা 342। কথা বোঝা গেল? না কোনো বুঝতে সমস্যা হয়? তাহলে 342 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে 1 থেকে 2 দিন পর্যন্ত অবরোধ করে রাখে তাহলে তার শাস্তি ধারা 342। ধারা 342। ধারা 343 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে 3 দিন থেকে 9 দিন পর্যন্ত, কয়দিন? 3 দিন থেকে 9 দিন পর্যন্ত কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখে তাহলে তার শাস্তি ধারা 343। তাহলে তার শাস্তি ধারা 343 কয়দিন? প্রথমে 1 থেকে 2 দিন, 342। আর 3 থেকে 9 দিন, 10 দিনের আগে 3 থেকে 9 দিন যদি হয় তাহলে তার শাস্তি ধারা 343। আর ধারা 344, 10 থেকে ততোধিক। 10 থেকে ততোধিক, 10-এর পরে আর কোনো দিনের সীমাবদ্ধতা রাখে নাই। সেখানে বলা হয়েছে 10 দিন অথবা 10-এর অধিক যে কোনো দিনের জন্য তার শাস্তি হবে ধারা 344। ধারা 344। তাহলে এখানে মোট কথা যে কথাটা বলা হয়েছে, দিন বলতে 24 ঘন্টা। আর এখানে অবরোধ যখন, যেই মুহূর্তে অবরোধ আরম্ভ হবে সেই মুহূর্ত থেকে সময় গণনা আরম্ভ করতে হবে, সেই মুহূর্তে হতে সময় গণনা আরম্ভ করতে হবে। ধারা 342, 343, 344। ধারা 342, 43, 44। তাহলে ধারা 339 অবৈধ বাধাদান। অবৈধ বাধাদানের শাস্তি ধারা 341। ধারা 340 অবৈধ অবরোধ। অবৈধ অবরোধের শাস্তি ধারা 342, 43, 44। 42 ধারায় বলা হয়েছে 1 দিন থেকে 2 দিন। আর 43 ধারায় বলা হয়েছে 3 দিন থেকে 9 দিন। আর 44 ধারায় বলা হয়েছে 10-এর অধিক বা ততোদিন। 10 দিন অথবা 10-এর অধিক বা ততোদিন। ঠিক আছে? অর্থাৎ 10, 11, 12, 15, 20, 50, 100 দিন, 200 দিন, 300 দিন বা 1 বছর। ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো লিমিটেশন করা নাই। তাহলে 339 থেকে 344 ধারা পর্যন্ত কোন ধারা বুঝতে কোনো সমস্যা আছে? তারপর দেখা গেছে। ধারা 346, গোপনে অবৈধ অবরোধ। অবৈধ অবরোধ এক প্রকার, আবার গোপনে অবৈধ অবরোধ। অবৈধ অবরোধটা যখন করা হয় তখন তো মানুষ এমনিতেই জানার কথা না, এই জিনিসটা আবার গোপন কেন করা হয়? এই জিনিসটা গোপন কেন করা হয়? সাধারণত শিশু অপহরণ যখন করা হয়, এই শিশু অপহরণের ক্ষেত্রে অপহরণ করে কি করা হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, কোনো একটা প্রাচীর বেষ্টিত স্থানে রাখা হয়, অথবা সীমাবদ্ধ কোনো একটা এলাকায় রাখা হয় বা জায়গায় রাখা হয়। এই যে জায়গাটা রাখা হয় তখন যখন শিশুকে অপহরণ করা হয় বা কোনো ব্যক্তিকে অপহরণ করে যখন রাখা হয়, তখন ওই জায়গাটা গোপন রাখা হয়। গোপন রাখার কারণ কি? গোপন রাখার কারণ কি বা বলা হয়েছে গোপনে অবৈধ অবরোধ। গোপনে অবৈধ অবরোধ কখন করা হয়, কেন করা হয়, কিভাবে করা হয়, কি জন্য করা হয়? অবৈধ অবরোধটা করা হয় যেন, যে জায়গায় অবরোধটা করা হয়েছে সে জায়গাটা যেন কোনো ব্যক্তি জানতে না পারে বা কোনো ব্যক্তি বুঝতে না পারে,
অথবা যে ব্যক্তিকে অবৈধ অবরোধ করা হয়েছে সেই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন বা সেই ব্যক্তির কোনো পরিচিত ব্যক্তি, অথবা যখন আত্মীয় স্বজন খুঁজে পাবে না তখন তারা কি করবে, থানায় যায় জিডি করবে, মামলা করবে, এই করবে সেই করবে। এই মামলা সংক্রান্ত যারা পুলিশ অফিসার থাকবেন বা সরকারি যারা কর্মচারী থাকবেন, এই সরকারি কর্মচারী যেন ওই ব্যক্তির যে জায়গায় আটক রাখা হয়েছে বা অবৈধভাবে অবরোধ করে রাখা হয়েছে সেই জায়গা সম্পর্কে যেন বুঝতে না পারে বা সেই জায়গাটা যেন খুঁজে না পায়, সেই জন্য কি করা হয়, গোপনে অবৈধ হত্যা করা হয়। ধারা 346, ধারা 346, ধারা 346 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখে এইভাবে যে ওই যাকে অবৈধভাবে অবরোধ করে রাখা হয় সেই ব্যক্তির সাথে যার স্বার্থ নিহিত আছে বা তার কার স্বার্থ নিহিত থাকতে পারে। আমাকে যদি কোনো ব্যক্তি অবৈধ অবরোধ করে রাখে, আমার সাথে কার কার স্বার্থ আছে, আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার ভাইস্তা, আমার ছেলে মেয়ে, আমার চাচা, এদের স্বার্থ আছে, যে আমি তাদের ছেলে, আমি তাদের ভাতিজা, আমি তাদের ভাই, আমি তাদের বাপ, এটা আর কি একটা সম্পর্ক আছে। এই যে একটা সম্পর্ক, এটা কি আইনের একটা স্বার্থ বলা হয়েছে। যার স্বার্থ আছে অথবা সরকারি যারা কর্তৃপক্ষ আছে, এই সরকারি কর্তৃপক্ষ যেন অবৈধ অবরোধ যে করে রাখা হয়েছে, অবৈধ অবরোধের বিষয় যেন জানতে না পারে, বা যে জায়গায় অবৈধ অবরোধ করে রাখা হয়েছে সেই জায়গাটা সম্পর্কে যেন তারা বুঝতে না পারে বা জানতে না পারে, কি করা হয়, গোপনে অবৈধ অবরোধ করা হয়। আর যে ব্যক্তি গোপনে অবৈধ অবরোধ করে রাখে সেই ব্যক্তি যে কোনো প্রকার দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে এবং যে কোনো বর্ণনার শাস্তি তিনি ভোগ করবেন। ধারা 346, দণ্ডবিধির 346 ধারা। তাহলে দণ্ডবিধির 339 ধারায় বলা হয়েছে অবৈধ বাধাদান, অবৈধ বাধাদানের শাস্তি। 341, 340 ধারায় অবৈধ অবরোধ, অবৈধ অবরোধের শাস্তি। 342, 1 থেকে 2 দিন। 343, 3 থেকে 9 দিন। 344, 10 থেকে ততোধিক বা 10-এর অধিক যে কোনো দিন। 346-এ বলা হয়েছে গোপনে অবৈধ অবরোধ, অর্থাৎ আপনি অপরাধমূলক কোনো কার্যক্রম করার জন্য যদি অবৈধভাবে অবরোধ করে রাখেন, আর সেই অবৈধ অবরোধটা তখন কি করা হয়, গোপন রাখার জন্য, বা ওই জায়গাটা যেন চিনতে না পারে বা ওই জায়গাটা যেন কোনো ব্যক্তি আবিষ্কার করতে না পারে, যাকে অপরাধ করে রাখছেন প্রয়োজন হোক বা তার সাথে যার স্বার্থ নিহিত আছে সেই ব্যক্তি হোক, অথবা সরকারি কোনো কর্তৃপক্ষ হোক, যেন ওই জায়গাটা বুঝতে না পারে, চিনতে না পারে, বা ওই জায়গাটা খোঁজাখুঁজি করে যেন আবিষ্কার করতে না পারে। এই জন্য কি করা হয়, গোপনে অবৈধ অবরোধ করে রাখা হয়। ধারা 346, ধারা 346, ধারা 347, ধারা 347, ধারা 347-এ বলা হয়েছে কি অবরোধ, এটাও একটা অবরোধ। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ। ধারা 347, আপনি একজন ব্যক্তিকে কি করলেন, অবৈধ অবরোধ করে রাখলেন, অবৈধ অবরোধ করে রাখলেন কিসের জন্য, ওই ব্যক্তির সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। কিভাবে, যেমন 346 দ্বারা আমরা পড়লাম, অপহরণ করে যদি আপনি অবৈধ যদি অপহরণ করে যদি আপনি গোপনে অবৈধ অবরোধ করেন, কিসের জন্য, আপনার হয় শত্রুতার বশবর্তী হয়ে, না হলে আপনি আর্থিক কোনো লাভবান হওয়ার জন্য, না হলে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, আপনার যে কোনো কি, যে কোনো অর্থের জন্যই বা যে কোনো লাভবান হওয়ার ক্ষেত্রে বা শত্রুতার বশবর্তী হয়ে কি আপনি গোপনে অবৈধ অবরোধ করতে পারেন। ঠিক সেম জিনিসটাই, আপনি কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধ করে রাখছেন, যে তুই যদি সম্পত্তি দেস বা কোথাও সম্পত্তি আছে বা কোন জায়গায় বাড়ির এই বিষয়ে যদি কোনো তথ্য দেস তাহলে তোকে ছেড়ে দেবো, না হলে তোকে মেরে ফেলবো, কিংবা তোকে অবৈধভাবে অবরোধ করে রেখে দেবো, আটক করে রেখে দেবো, আর ছাড়া হবে না। কারণ কিসের উদ্দেশ্যে, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ তোর সোনা দানা কোথায় আছে, তোর টাকা পয়সা কোথায় আছে, আর তোর ছেলে মেয়ের সোনা দানা কোথায় আছে, এই বিষয়ে তুই জানোস, বা কোনো অপরাধ করার জন্য যদি তাকে বাধ্য করা হয়, বা কোনো অপরাধ করার জন্য যদি তাকে কি করা হয়, তার কাছ থেকে সংবাদ নেওয়া হয় যে কোথাও অপরাধটা হতে পারে বা ওই অপরাধের সম্পদ কোথায় রাখা হয়েছে, এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কি করা যায়, অবৈধভাবে অবরোধ করে রাখা যায়। মানে তার নিকট থেকে কোনো সম্পত্তির হদিশ নেওয়ার জন্য কি করা যায়, এই আটক করে রাখা যায়। ধারা 347,
তা 347 ধারা বলা হয়েছে, যে ব্যক্তি অবরুদ্ধ ব্যক্তির বা অবরুদ্ধ ব্যক্তিতে কি আছে, স্বার্থ নিহিত আছে। ওই যে প্রথমে বললাম ছেলে মেয়ে চাচা ভাতিজা মামা খালু এরা যারা আত্মীয় স্বজন আছে তাদেরই তো স্বার্থ নিহিত থাকে। এই সকল ব্যক্তি হতে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত ছিনিয়ে নেওয়ার কিংবা অবরুদ্ধ ব্যক্তিকে কোনো অবৈধ কাজ করিতে বা কোনো অপরাধমূলক কোনো অপরাধ অনুষ্ঠান সুগম করিতে এরূপ কোনো তথ্য প্রকাশ করতে বাধ্য করেন, বা এরূপ কোনো তথ্য প্রকাশ করিবার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি অবরোধ করেন তাহলে তার শাস্তি ধারা 347। প্রথমে বললাম যে ছেলেকে আটকায় রাখছে, বাপের কাছে বলতেছে তোর এই সম্পত্তিটা আমাকে লেখা দে, তাহলে তোর ছেলেকে ছেড়ে দেওয়া হবে, বা এই টাকা পয়সা দে। এখন সম্পত্তি বলতে তো শুধু ওই জমি জমায় না, সম্পত্তি বলতে শুধু জমি জমাই তো বোঝে না, এখন টাকা পয়সা মূল্যবান কোনো জামানত হতে পারে, বা মূল্যবান কোনো বিষয় হতে পারে, বা কোনো বস্তু হতে পারে। একটা গাড়ি চাইলো, একটা গাড়ি আছে, তোর গাড়িটা দিয়ে তোর ছেলেকে ছেড়ে দেয়, এটা তো একটা মূল্যবান বিষয়, মূল্যবান সম্পত্তি। এই সম্পত্তি এখন টাকা পয়সা, আপনার টাকা পয়সা নিয়ে হোক বা যে কোনো ভাবেই হোক, অথবা তার কাছ থেকে কোনো তথ্য নিল, ভালো মূল্যবান কোনো তথ্য, সেই তথ্য নিয়ে কোনো অপরাধ করলো, এই যে কার্যক্রম গুলা করে, এই কার্যক্রম গুলা করার জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধ করে তাহলে তার শাস্তি ধারা 347। 347 ধারায় বলা হয়েছে দুইটা বিষয়। একটা বিষয় হলো বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। কিসের জন্য? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, অথবা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য, যদি কোনো সংবাদ নেওয়ার জন্য বা কোনো তথ্য নেওয়ার জন্য যদি কি করা হয়, অবৈধ অবরোধ করা হয়, তাহলে তার শাস্তি ধারা 347। ধারা 347। তাহলে 339 ধারায় বলা হয়েছে অবৈধ বাধা বা অবরোধ। 341 অবৈধ বাধাদানের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। অবৈধ অবরোধটা যখন 1 থেকে 2 দিন হবে তখন শাস্তি 342। আর 343-এ বলা হয়েছে 3 থেকে 9 দিন। 42, 342 1 থেকে 2 দিন। 43 3 থেকে 9 দিন। 44 10 থেকে ততোধিক দিন, 10-এর অধিক যে কোনো দিনের জন্য যদি কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখা হয় তাহলে তার শাস্তি 344। 346 ধারায় বলা হয়েছে গোপনে যদি অবৈধ অবরোধ করে রাখা হয়, এখানে কয়টা উদ্দেশ্য হতে পারে, যেন জায়গাটা চিনতে না পারে, বের করতে না পারে বা আবিষ্কার করতে না পারে, অথবা ওই অবৈধ অবরোধ সম্পর্কে যদি জানতে না পারে বা বুঝতে যদি না পারে, সেজন্য কি হতে পারে, এখানে গোপনে অবৈধ অবরোধ করে রাখা হতে পারে ধারা 346। আর 347 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধ করে রাখা হয় এই উদ্দেশ্যে যে বলপূর্বক কোনো সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে, অথবা এমন কোনো তথ্য তার কাছ থেকে নেওয়া হবে, অথবা কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করার জন্য তাকে বাধ্য করা হবে, বা কোনো অবৈধ কাজ করতে তাকে বাধ্য করার জন্য যদি অবৈধ আটক করা হয় তাহলে শাস্তি ধারা 347। ধারা 347। তাহলে 339 ধারা থেকে 347 ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সব সম্পত্তি 339 ধারা থেকে 347 ধারা কোন ধারায় বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। তাহলে যদি এমসিকিউ প্রশ্ন হয় যে ক নামক একজন ব্যক্তি নামক একজন ব্যক্তিকে 2 দিনের জন্য অবরোধ করে রাখে, তাহলে এখানে 2 দিনের জন্য অবরোধ করা ধারা 340, 341, 342, 343 কত ধারা হবে? 41 বছর।
চলেছে অবৈধ বাধা দানের শাস্তি, ধারা হবে 342। কি বলা হয়, অথবা ততোধিক দিনের জন্য কোনো ব্যক্তিকে যদি অবৈধ অবরোধ করে রাখা হয় তাহলে তার শাস্তি কত ধারা? 341, 42, 43, 44। 344। যদি মনে না থাকে এইভাবে মনে রাখবেন: 342, 42-এর লাস্টে আছে 2, তাহলে 1 থেকে 2 দিন। 343, 343-এর শুরুতে আছে 3, 3 থেকে 9 দিন। 344 লাস্টের ধারা 10 দিন। তাহলে 1 থেকে 2, 3 থেকে 9, 10 থেকে ততোধিক। 10 থেকে ততোধিক। আর কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধ করার পর যদি গোপন রাখা হয় তাহলে শাস্তি কত ধারা? 342, 43, 44, 46। ধারা 346। ধারা 346। ধারা 347। কোনো ব্যক্তিকে অবৈধ অবরোধ যদি এই উদ্দেশ্য করা হয় যে বলপূর্বক ছিনিয়ে নেওয়া হবে, অথবা অবৈধ কোনো কাজ করতে বাধ্য করা হবে, বা তার নিকট থেকে এমন কোনো তথ্য নেওয়া হবে যে তথ্যের মাধ্যমে কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করা হবে, সেই তথ্যের জন্য যদি অবৈধ অবরোধ করা হয় তাহলে তার শাস্তি ধারা 347। ধারা 347। তাহলে এক ধারা থেকে 347 ধারা, এখনো মোটামুটি 100-র মতো ধারা আছে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ টুকটুক করে এই মাসের ভিতরে দণ্ডবিধি শেষ। তারপরে সাক্ষ্য আইনটা ধরার চেষ্টা করব। কোন আইন? সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনটা যদি ইনশাল্লাহ মোটামুটি শেষ হয়ে যায় তারপরে আর টেনশনের কিছু নাই। সকালের ক্লাসটা ইনশাল্লাহ 7টা 50। আপনারা মোটামুটি 8টার দিকে আসেন, আমিও আজকে 8টার দিকে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। সকালের 8টার ক্লাসে হাজির হওয়ার চেষ্টা করবেন। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন রেখে দিয়েন। আগামীকালকে ইনশাল্লাহ যখন ক্লাস হবে, ক্লাসে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।